রাজস্থান ভ্রমণের নবম দিনে আজ আমি যাচ্ছি চিত্তরগড়। উদ্দেশ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্রাচীন মেবারের রাজধানী, ভারতবর্ষের সবথেকে বড় দুর্গের মধ্যে একটি চিত্তরগড় দুর্গকে সচক্ষে দেখা। রাজস্থান ভ্রমণে বেশ কয়েকটি রাজত্বের সাথে আমার পরিচয় হলো, তবে ঐতিহাসিক মেবার যেন একটু আলাদাই। মাতৃভূমি, পুণ্যভূমি, কর্মভূমির প্রতি তাদের লড়াই, শ্রদ্ধা, বলিদান সত্যিই অবিশ্বাস্য, ঐতিহাসিক আর অকল্পনীয়। আনুমানিক সপ্তম শতাব্দী নাগাদ মেবার প্রতিস্থাপিত হয়। রাজধানী অনেকগুলি স্থানে হলেও চিত্তরগড়ের ইতিহাস ভীষণ আলাদা। জয় পরাজয়, ভাঙা গড়া, কান্না, বিষণ্ণতা, বলিদান এইসব দেখলে মনে হয় যেন চলচ্চিত্র, কিন্তু না, এ যে সত্যি, চরম সত্যি। চিত্তরগড় ভ্রমণের এই পর্বটিতে আপনাদের সামনে তুলে ধরব এর সংক্ষিপ্ত ইতিহাস, দেখাবো ভক্ত মীরাবাইয়ের পূজিত সেই শ্রীকৃষ্ণ মন্দির, কুম্ভসাম মন্দির, বিজয় স্তম্ভ ও কীর্তিস্তম্ভ। দেখাবো সেই জায়গাটি যেখানে রানী পদ্মাবতী 16,000 রমণীদের সাথে সম্মান ও সতীত্ব রক্ষা করার জন্য জীবন্ত অবস্থায় ঝাঁপ দেন অগ্নিকুণ্ডে। দেখাবো আলাউদ্দিন খলজি কোথায় শিবির স্থাপন করেছিলেন, কোথায় রানীকে প্রথমবারের জন্য দেখেছিলেন, কোন দিক দিয়ে এই দুর্গে প্রবেশ করেছিলেন ও আরও নানান জিনিসগুলি। আর থাকলো এই ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। আমার হোটেল থেকে স্টেশনের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, তবে এত সকালে অটো পাবো কিনা সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। কিন্তু হোটেলের বাইরে বেরোতেই একটি র্যাপিডো পেয়ে গেলাম। চিত্তরগড় যাওয়ার জন্য উদয়পুর থেকে সারাদিনে বেশ কয়েকটি ট্রেন আর প্রতি ঘন্টায় বাসও পেয়ে যাবেন। সুপ্রভাত, আজকে অক্টোবর মাসের 8 তারিখ আর রাজস্থান ভ্রমণের আজকে নবম দিন। আমি এখন আছি উদয়পুর সিটি স্টেশনে। এখন সময় হচ্ছে সকাল 5:40। আজকে আমি যে ট্রেনটা ধরছি সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 12991 জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস। এখন জয়পুর আমি যাচ্ছি না, ট্রেনটা জয়পুরে দুপুরবেলায় পৌঁছে দেয়। আমি যাচ্ছি চিত্তরগড়। এখান থেকে ছাড়ছে ট্রেনটা সকালবেলায় 6টায়, আর চিত্তরগড় পৌঁছাচ্ছে সকালবেলায় 7:55, মানে 2 ঘন্টারও কম সময় চিত্তরগড় পৌঁছে যাচ্ছি। সেকেন্ড সিটিংয়ে টিকিট করেছি, তা টিকিটের খরচ পড়েছে মাত্র 85 টাকা। এখান থেকে চিত্তরগড়ের দূরত্ব হচ্ছে মাত্র 113 কিলোমিটার। আজকে হোটেল থেকে যখন আমি এখানে এলাম তা অটো ছিল, তা আমি একটা র্যাপিডো পেয়ে গেলাম, মাত্র 50 টাকা পড়লো আমার এখানে চলে আসতে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে এত সকালবেলায় গাড়ি পাবো কিনা, আর সকালবেলায় যেহেতু 6টার সময় ট্রেন আছে, তাই ভাবছিলাম যে ট্রেনটাকে না মিস করে ফেলি। যাই হোক, এসে গেছি। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চিত্তরগড় স্টেশনে নেমে। চিত্তরগড় স্টেশনে নেমে যখন প্রথমবারের জন্য চিত্তরগড় দুর্গকে দেখলাম, কেমন যেন হয়ে গেলাম। সন্দেহ হলো এত বিশাল একটা ফোর্ট হতে পারে, হবেই না কেন। ভারতবর্ষের সবথেকে বড় ফোর্টগুলির মধ্যে একটি বলে কথা। বেশ কিছুটা দূর থেকে অনেকটা ফাঁকা জায়গা হলে তবে এই পুরো ফোর্টটিকে একসাথে ফ্রেমবন্দি করা যাবে। নেমে পড়েছি চিত্তরগড় স্টেশনে। এখন সময় হচ্ছে 8:15। ট্রেন কিন্তু এখন নামায়নি, ট্রেন অনেকক্ষণ আগেই নামিয়েছে, 7:43 এখানে নামিয়ে দিয়েছে। ট্রেনটা খুব ভালো চালিয়েছে। আচ্ছা, আমি আমার যে পিঠের যে বড় বোঝাটা ছিল সেটা আমি ক্লক রুমে রেখে দিয়েছি। তাই ক্লক রুম যদি আপনারা যেতে চান তাহলে মাথায় রাখবেন ট্রেন ওই দিক দিয়ে আসে। এখানে একটা ওভারব্রিজ আছে আর শেষের দিকে একটা ওভারব্রিজ আছে। ওই ওভারব্রিজটার নিচেই হচ্ছে ক্লক রুম, আর এই হচ্ছে স্টেশন। হ্যাঁ, তো আপনারা যদি আপনাদের জিনিসপত্র রাখেন, চিত্তরগড় ঘুরতে তো বেশি সময় লাগবে না, ক্লক রুমে রেখে দিয়ে তারপরে ঘুরে তারপরে চলে যাবেন। আচ্ছা, এখানে অনেক গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আছে, ঘোরার জন্য গাড়ির অভাব হবে না। সস্তায় ঘুরতে চাইলে অটোর ব্যাপার হচ্ছে, যদি ওরা আপনাকে এখান থেকে দূরত্ব হচ্ছে 2.6 কিলোমিটার। যদি আপনাকে ওই প্রথমের যে গেটটা, 7টা গেট আছে, প্রথমের যে গেটটা সেই গেটটায় যদি ওরা নামিয়ে দেয় তাহলে এখান থেকে 50 টাকা নেবে। যেটা মেন গেট কেল্লায় প্রবেশ করার, সেটার জন্য 100 টাকা নেবে। তারপরে আবার আপনাকে একটা গাড়ি ভাড়া করতে হবে বা অটো ভাড়া করতে হবে, কারণ 13 কিলোমিটার টোটাল আপনাকে ঘুরতে হবে। পায়ে হেঁটে ঘুরলে অনেকটা সময়, মানে একদিনে কমপ্লিট হবে কিনা সেটাই সন্দেহ আছে, তাই একটা গাড়ি করে নেবেন। অটো যদি আপনাকে পুরো ঘুরিয়ে আবার স্টেশনে নামিয়ে দেয় সেক্ষেত্রে রেট হচ্ছে 650 টাকা। তা আমি একজনের সাথে কথা বলেছি, তা উনি আমাকে বলছে আপনি একা আছেন, তা আপনি আমাকে 600 টাকা দেবেন। তা আমি 500 টাকা বলেছিলাম। এখন উনি বলছে যে
আপনার যদি ঘুরে যদি ভালো লাগে তাহলে 600 টাকা দেবেন, নাহলে 500 টাকা দেবেন। চলুন ওই অটোয় চলে যাই, একদম ফোর্টে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আমার অটো কেল্লার দিকে এগোতে লাগলো। প্রবেশপথে এখানে 7টি দরজার দেখা মেলে: পাদন, ভৈরন, হনুমান, গণেশ, যোদলা, লক্ষণ আর রাম পোল। পোল মানে হলো বড় দরজা। শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ের বাঁকে বাঁকে এই দরজাগুলি নির্মাণ করা হয়েছে। দরজাগুলিতে একসময় সরু লোহার কাঁটা লাগানো থাকতো, যাতে হাতি এগুলিকে ভেঙে ফেলতে না পারে। এছাড়া দরজার সামনে ধনুকের মতো প্রতিরোধও দেওয়া থাকতো, যাতে দূর থেকে কামানের গোলা এসে সরাসরি দরজায় আঘাত না হানতে পারে। আমার পিছন দিকে এই যে দরজাটা দেখছেন, এই দরজাটার নাম হচ্ছে রাম পোল। পোল মানে হচ্ছে বড় দরজা, আর এই দরজাটাই হচ্ছে চিত্তরগড় দুর্গের প্রবেশদ্বার। ভারতবর্ষে যে বড় দুর্গগুলি আছে তাদের মধ্যে একটা হচ্ছে এই চিত্তরগড় ফোর্ট। অনেকে বলেন যে এশিয়ার মধ্যে সব থেকে বড় ফোর্ট হচ্ছে এই চিত্তরগড় ফোর্ট। এর যদি কিলোমিটার আপনি দেখেন তাহলে 13 কিলোমিটার লম্বা হচ্ছে এই ফোর্ট। 280 হেক্টর জায়গা জুড়ে এই পুরো ফোর্টের অবস্থান। দারুণ দারুণ সুন্দর লাগছে, আর এখান থেকে ভিউ দেখুন, মারাত্মক ভিউ, দারুণ সুন্দর এই জায়গাটা। যে পাহাড়টায় এই কেল্লাটা আছে সেই পাহাড়টার উচ্চতা হচ্ছে 180 মিটার। 180 মিটার মানে ওই ধরুন 500 ফুট, 550 ফুটের কাছাকাছি। চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করব। যেমন আমরা জয়সালমের দুর্গে ভ্রমণ করার সময় দেখেছিলাম যে কেল্লার ভেতরেই বহু মানুষ বহু বছর ধরে এখানে বসবাস করেন, ঠিক তেমনই এই চিত্তরগড় দুর্গতেও বহু মানুষ বহু বছর ধরে এখানে বসবাস করছেন। বর্তমানে রাম পোল হলো এই কেল্লায় প্রবেশের প্রধান দরজা। তবে আলাউদ্দিন খলজি এই পথ দিয়ে কিন্তু কেল্লার মধ্যে প্রবেশ করেননি। সেই পথটি ছিল এই কেল্লার উল্টো দিকে। দরজাটির নাম ছিল সুরাজ পোল। পরে সেই দরজাটিকে বন্ধ করে দেয়া হয় এবং সেই রাস্তাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। 1433 থেকে 1468 সালের মধ্যে মহারানা কুম্ভ নিরাপত্তা জোরদার করার জন্য কেল্লার এই প্রান্তে নতুন করে 7টি দরজা তৈরি করেছিলেন। আমি চিত্তরগড়ের দুর্গে পৌঁছে গেছি। দারুণ সুন্দর এই জায়গাটা। 7টা বিশাল বড় বড় দরজা পার করে তারপরে আমি এখানে এলাম। খুব সুন্দর। আমার পিছন দিকে এই যে স্তম্ভটা দেখছেন, এইটা হচ্ছে বিজয় স্তম্ভ। আর ওই দিকে যেটা দেখছেন ওইটা হচ্ছে জহরস্থল, আর ওইটা হচ্ছে সতী মন্দির। দারুণ সুন্দর এই জায়গাটা, খুব ভালো লাগছে। আমি যখন আসলাম না তখন দেখলাম যে এখানে বহু মানুষ এখনো এই কেল্লার চারপাশে কিন্তু বসবাস করেন। এটা আমি দেখেছিলাম জয়সালমেরের যে সোনার কেল্লা গোল্ডেন ফোর্ট, ওখানেও দেখেছিলাম। আরো একটা জায়গা আছে এখানে, তার নাম হচ্ছে কুম্ভলগড়। কুম্ভলগড়েও কিন্তু বেশ কিছু মানুষ এখনো বসবাস করেন, সেই প্রাচীন সময় থেকে, অনেকদিন আগে থেকেই তারা এখানে বসবাস করে। মনে করা হয় এই যে ফোর্টটা আছে, এই ফোর্টটাকে মনে করা হয় যে এশিয়ার যে যত বড় বড় ফোর্ট আছে তার মধ্যে একটা। খুব সুন্দর। উদয়পুর থেকে আমি এখানে এলাম। উদয়পুরের যে তৈরি করা হয়েছিল, যে সিটি প্যালেস বা উদয়পুরকে যে বানানো হয়েছিল, সেটা 16ই মার্চ 1559 সাল মহারাজা দ্বিতীয় উদয় সিং তিনি কিন্তু সেটা নির্মাণ করেছিলেন। তার আগে তারা কিন্তু এখানেই থাকতেন, এই জায়গাটায়। দারুণ সুন্দর। আমরা যদি মেবারের সূচনা দেখি তাহলে 734 খ্রিস্টাব্দে মেবার তৈরি করা হয়েছিল। গুহদত্ত নামে একজন রাজা ছিলেন, যাকে মনে করা হয় যে গুহিলা বা গুহলিয়া যে রাজবংশ তার প্রথম রাজা। আর এখানকার মেন যে শাসন শুরু করেন তার নাম হচ্ছেন বাপ্পা রাওয়ালজি, একজন বিশাল রাজা যিনি এই পুরো মেবারকে দাঁড় করিয়েছিলেন। তাই তারা এখানে ছিলেন, খুব ভালো কথা। কিন্তু 1303 সালে আলাউদ্দিন খলজি তিনি কিন্তু চিতোর আক্রমণ করে ফেলেন। চিতোর আক্রমণ করেন, 2 মাস ধরে যুদ্ধ হয়। ওই বাইরে একটা জায়গা আছে, সেখানে শিবির স্থাপন করেন। তারপরে আর শেষ রক্ষা হয়নি, তাই চিতোরকে কিন্তু দখল করে নিয়েছিলেন। সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, এসব আর কিছু ছিল না, সব গুঁড়িয়ে দেয়। 30,000 হিন্দুকে হত্যা করেন, নৃশংসভাবে হত্যা করেন। তখনকার রাজারা ছিলেন তো এরকমই ছিলেন। তা সেই সময় 30,000 হিন্দু যারা এখানে ছিলেন তাদের হত্যা হয়। রানী পদ্মাবতী বা রানী পদ্মিনী যিনি ছিলেন তিনি এবং আরো 16,000 রমণীরা তাদের সতীত্ব, তাদের সম্মান রক্ষা করার জন্য তারা জহরব্রত পালন করে। সেই জহরব্রত আপনাদেরকে দেখাবো ওই জায়গাটায় গিয়ে।
তা এইভাবে রাওয়াল রাজবংশ শেষ হয়ে যায়। তারপরে আবার হামির সিং তিনি 1326 সাল নাগাদ আলাউদ্দিন খলজি 1303-এ আক্রমণ করে। তারপরে তার যে ছেলে খিজার খান তাকে তিনি এখানে দিয়ে যান, বসিয়ে যান। তারপরে আবার 1326 সালে হামির সিংজি মেবার আবার দখল করে নেয়। তা মেবার দখল হয়, তারপরে আর যেসব এখানকার আর যে জায়গাগুলো ছিল যেগুলো ভেঙে গিয়েছিল সেইগুলোর আবার পুনর্নির্মাণ তিনি শুরু করেন। এইভাবে ধীরে ধীরে আবার মেবার দাঁড়িয়ে ওঠে। তো চলুন আমরা আজকে এই চিত্তরগড় ফোর্ট ঘুরে দেখব। রানী পদ্মাবতী, হ্যাঁ, মীরাবাই, তারপরে পান্নাবাই, রানা কুম্ভ, রতন সিং আর যারা যারা ছিলেন, আর এখানকার যে সুন্দর মন্দিরগুলো আমি নিজে ঘুরবো, আপনাদেরকেও আমার সঙ্গে ঘোরাবো। সঙ্গে থাকুন। চিত্রদুর্গ দেখা শুরু করলাম দুটো মন্দির দিয়ে, কুম্ভসাম মন্দির আর মীরা মন্দির দিয়ে। আমার পিছন দিকে যে মন্দিরটা, এটাই হচ্ছে সব থেকে বড় মন্দির এখানে। এখানে প্রায় 100টিরও বেশি মন্দির আছে। এটা হচ্ছে কুম্ভসাম মন্দির, পাশে হচ্ছে মীরাবাইজির মন্দির। এই যে মন্দিরটা, এটা বাপ্পা রাওয়ালজি, যিনি ছিলেন মেবারের প্রথম রাজা, তিনি নির্মাণ করেছিলেন 8ম শতাব্দীতে। তারপরে আলাউদ্দিন খলজি আক্রমণ করে সব ভেঙে একদম গুড়িয়ে দিয়েছিল। তারপর মহারানা কুম্ভ আবার এই মন্দিরকে সংস্কার করেন, পুনর্নির্মাণ করেন। সেই থেকে এই মন্দিরটার নাম হয় কুম্ভসাম মন্দির। আসুন ভিতরে যাই। এই বড় মন্দিরটা দেখার পরে এবারে যাচ্ছি মীরাবাইজির মন্দিরটা দেখার জন্য। দারুণ সুন্দর, বাপ! এই দেখুন পিছন দিকে মন্দিরটা। এই মীরাবাইজি জন্মগ্রহণ করেছিলেন নাগরের কুর্কি নামে একটা গ্রামে। তা তিনি শ্রীকৃষ্ণের এত ভক্ত হয়ে পড়েন না, তাকে হত্যা করারও চেষ্টা করা হয়। তিনি সাধু সন্ন্যাসীদের সাথে মেলামেশা করতেন। তা সেটা পছন্দ করতেন যে একজন মহিলা হয়ে এত সাধু সন্ন্যাসীদের সঙ্গে ওঠা বসা করছেন, মেলামেশা করছেন, তাকে মেরে ফেলো, তাকে হত্যা করে ফেলো। তা সেই জন্য না তাকে বিষ দেওয়া হয়েছিল, তাকে ফুলের মালার সাথে সাপ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এমনই ঠাকুরের লীলা, সেই যে বিষ সেটা অমৃত হয়ে যায়, আর যে ফুলের মালার সঙ্গে যে সাপ দেয় সেটাও ফুলে পরিণত হয়। দারুণ, এইসব জিনিসগুলো শুনলে গায়ে কাঁটা দেয়। তারপর মীরাবাইজি এখান থেকে চলে যান। শ্রীকৃষ্ণের যে প্রাচীন বিগ্রহটা ছিল সেটা নিয়ে তিনি এখান থেকে চলে গিয়েছিলেন। আসুন মন্দিরটা দেখি। नजरिया लागे नहीं कहीं ओ। মনের মধ্যে একটা আফসোস ছিল, আমি বৃন্দাবনে মীরাবাইজির যে মন্দিরটা আছে না, আমি সেটা দেখতে পাইনি। খুব আফসোস ছিল সেটার জন্য। সময় হয়ে ওঠেনি, ভিডিও করছিলাম, মন্দির তো বন্ধ হয়েছে। সেই
আফসোসটা আর রইলো না। দারুণ সুন্দর, অপূর্ব। আপনারা আসুন, খুব ভালো লাগবে। लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और ओ नजरिया लागे नहीं कहीं और। আমার পিছন দিকে এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, এই স্তম্ভটার নাম হচ্ছে বিজয় স্তম্ভ। মহারানা কুম্ভ 1448 সালে এই বিজয় স্তম্ভটি নির্মাণ করেছিলেন। 1433 থেকে 1468 সাল পর্যন্ত তিনি ছিলেন মেবারের অধিপতি। মহারানা কুম্ভ মানে দারুণ একজন মেবারের দারুণ রাজা ছিলেন। মোট রাজস্থানে যদি হিসাব করা হয় 32টি দুর্গ তিনি নির্মাণ করেন, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে কুম্ভলগড়ের দুর্গ। এই যে বিজয় স্তম্ভটা আপনারা পিছন দিকে আমার দেখতে পাচ্ছেন, এইটা রাজস্থান পুলিশের যে ব্যাজ হয় সেই ব্যাজের মধ্যে কিন্তু এরই লোগোটা দেওয়া আছে। অপূর্ব সুন্দর, অপূর্ব। এর উচ্চতা হচ্ছে 122 ফুট, আর মোট 9টি তলা আছে, 157টা সিঁড়ি আছে। কিন্তু আগে উপরে উঠতে দেওয়া হতো, এখন আর উপরে উঠতে দেওয়া হয় না। মালবার সাথে সারাংপুরে এনাদের যে যুদ্ধ হয়েছিল তার স্মৃতি হিসাবে, সেই যুদ্ধ জেতার পর তার স্মৃতি হিসাবে এই স্তম্ভটিকে ওনারা বানিয়েছিলেন। মালবা এখন হচ্ছে মধ্যপ্রদেশে। এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে জহরস্থল। এই আমার পিছন দিকে হচ্ছে বিজয় স্তম্ভ, আর এইখানে হচ্ছে মহাদেবের মন্দির, আর এইটা হচ্ছে সতী মন্দির। এই যে ময়দানটা এখন আমি দাঁড়িয়ে আছি, একটা সময় এখানে একটা গভীর কুয়ো ছিল, তারপরে সরকার থেকে এই জায়গাটাকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে, তারপরে এখানে একটা উদ্যান টাইপের করে দেওয়া হয়েছে। আর ওইখানটা না একটা জহর কুণ্ড আছে, প্রতি বছর মার্চ মাসে এখানে জহর উৎসব পালন করা হয়। তার মেবারের যিনি বর্তমান রাজা তিনি এখানে আসেন, ওখানে পূজা অর্চনা করেন, যাগযজ্ঞ করেন। তা এই জায়গাটায় যখন মানে প্রাচীনকালে যখন কুয়ো ছিল সেই সময় এখানটায় তেল, ঘি, চন্দন, কাঠ, তুলো এইসব দিয়ে না আগুন জ্বালানো হতো। আর ঠিক ওই যে সতী মন্দিরটা আছে, হ্যাঁ, ওইখান থেকে মহিলারা ঝাঁপ দিয়ে সতী হতেন। তো 1303 সাল আলাউদ্দিন খলজি ঘিরে ফেলেছেন, ওখানে শিবির করেছেন, পুরো জায়গাটাকে ঘিরে ফেলেছেন। 2 মাস ধরে ধুন্ধুমার যুদ্ধ হচ্ছে। রাজা, রানী, এখানকার যারা মানুষ বুঝে গেছেন যে আর শেষ রক্ষা করা যাবে না। তো মেবার কিন্তু কারোর সামনে ঝোঁকে না, মেবার ঝুঁকতে জানে না। মেবারের রানী, রাজা দুজনেই কিন্তু এতই পরাক্রমী হয় আর এতই তারা দৃঢ় হয়, তারা কারোর সামনে ঝোঁকে না। এখানের যে রানীরা আছে না, তাদেরও কিন্তু যুদ্ধের পোশাক আছে আলাদা, সেগুলোকে জানানা পোশাক বলা হয়। তো তখন তারা কি করে যে আমরা তো আর পারবো না, শেষ রক্ষা হবে না, নিজেদের সম্মান রক্ষা করতে হবে, আমরা কারোর কাছে নিজেদের সম্মান হারাতে পারবো না। তখন তারা মানে রানী পদ্মাবতী বা রানী পদ্মিনী আর তার সাথে আরো 16,000 মহিলারা ওইখান থেকে ঝাঁপ দিয়ে এইখানে সেই জহর পালন করেছিল। একবার নয়, মেবার 3-3 বার আক্রমণ হয়েছে, মেবারকে 3-3 বার দখল করা হয়েছে। ওই 3-3 বার কিন্তু এখানে জহর ব্রত পালন হয়েছে, জহর পালন হয়েছে। চলুন আমরা মন্দিরটা দেখে নিই ভগবান শিবের।
চলুন এবার আপনাদেরকে একটা কুণ্ড দেখাবো, যার নাম হচ্ছে গোমুখ কুণ্ড। মনে করা হয় যে মহারানী পদ্মাবতী ওনার যে মহল ছিল সেই মহল থেকে একটা আলাদা, ওনার জন্য একটা আলাদা রাস্তা ছিল, সেই রাস্তাটা দিয়ে উনি ওখানে স্নান করতে আসতেন। আর বলা হয় যে ওই যে জলটা আছে সরোবরে সেটা নাকি মানে শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা থাকে। ওখানে একটা জায়গা আছে যেখান দিয়ে জল পড়ে, জলটা কোথা দিয়ে আসে কেউ জানে না। জায়গাটা দেখতে অনেকটা গোমুখের মতো, তাই ওই জায়গাটার নাম হচ্ছে গোমুখ কুণ্ড। যেহেতু এই মেবার বহু প্রাচীন, তাই এই মেবারে তো যুদ্ধ লেগেই থাকতো। মেবারের রাজারা ভীষণ মানে কি বলবো, ভীষণ বলশালী ছিলেন, খুব পরাক্রমী ছিলেন। তারা কারোর কাছে মাথা নত করতে জানতেন না। তাদের যে রানীরা ছিল তারাও কিন্তু কারোর কাছে মাথা নত করতে জানতেন না। তাই যেহেতু বহু প্রাচীন, এখানে বহুবার আক্রমণ হয়, একবার নয় তিনবার কিন্তু মেবার দখল হয়েছিল। প্রথম 1303 সালে আলাউদ্দিন খলজি, যেটা আমরা সবাই মানে বেশি করে মনে রেখেছি। আরও একবার মেবার দখল হয় 1535 সালে গুজরাটের রাজা বাহাদুর শাহ, তিনি দখল করে নেন। আর একবার দখল হয় 1568 সালে, সেই সময় সম্রাট আকবর একে দখল করে। তো সেই হত্যালীলা, প্রাণহানি, জহরব্রত, ভাঙচুর, ধ্বংস সেই তখন আবারও হয়েছিল। মেবার মোট 3 বার আক্রমণের পর মেবারকে মোট 3 বার দখল করা হয়েছে। এবারে যাচ্ছি রানী পদ্মিনী বা রানী পদ্মাবতীর যে মহল, যেখানে তিনি থাকতেন। ওনার না 2টো মহল ছিল। যখন গরমের সময় হতো তখন একটা জলের মধ্যে একটা মহল ছিল, তা সেখানে ঠান্ডা থাকতো, তো সেই জন্য তিনি গরমের সময় ওই মহলে থাকতেন। আর যখন শীত হতো তখন শীতকালে তিনি এই রকম যে মহলগুলো সেগুলোই থাকতেন। এগুলো সব ভেঙে গুড়িয়ে দিয়েছিল, আবার তারপরে পুনর্নির্মাণ হয়। আসুন। এই যে ঘরটা থেকে আমি এক্ষুনি বেরালাম, যেখান থেকে জলের মধ্যে যে প্রাসাদটা নির্মাণ করা আছে, মানে যেখানে গরমের সময় রানী থাকতেন আর নৌকায় করে যাওয়া আসা করতেন, রাজা এখানে থাকতেন। তাই এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু একটা ভীষণ বড় একটা কাহিনী আছে, যেটা শোনা যায়। সেটা হচ্ছে যে মেবারেরই কয়েকজন ছিলেন যারা মেবারের ক্ষতি চাইতেন। তারা আলাউদ্দিন খলজিকে গিয়ে জানিয়েছিলেন যে মেবারে এরকম একটা সুন্দর রানী আছে, যাকে খুব সুন্দর দেখতে। তা তারা এমনভাবে তাকে বর্ণনা করেছিল, আলাউদ্দিন খলজি খুব আকর্ষণ হয়েছিল যে মেবারে একজন এত সুন্দর রানী আছে, আমার শত্রু যারা তাদের কাছে এত সুন্দর রানী থাকবে এটা হতে পারে না, আমি সেই রানীকে নিয়ে নেব, আমি সেই রানীকে বিয়ে করব। তো এইটা আলাউদ্দিন খলজির মাথায় ঢুকে যায়। তখন তিনি কি করেন, এখানে শিবির স্থাপন করেন। এবার শিবির স্থাপন করেন, সৈন্য দলবল নিয়ে আসেন। তো তখন রাজার কাছে খবর আসে। তা রাজাকে বলা হয় যে আমি যুদ্ধ নয়, আমি এমনি এসেছি, আমি একবার তোমার যে সুন্দরী যে রানী আছে তাকে আমি একবার দেখব। এদিকে মেবারের মানে রাজপুত, তাদের রানীরা তো এমনিই কারোর সাথে দেখা করে না, তার মধ্যে আবার একজন অন্য মানুষ যিনি, তার সাথে তো কোনোভাবেই দেখা করবেন না। তো সেই কারণে তিনি যখন এখানে খবর পাঠান, রাজা বুঝতে পারেন ব্যাপারটা যে কি হতে চলেছে। তা রাজা তখন কি করে, যে জানেন যে যুদ্ধ হবে, প্রাণহানি হবে, হত্যা হবে, মানুষ মারা যাবে। তা সেইটার কারণে তিনি বাধ্য হয়ে তখন কি করেন, যে আলাউদ্দিন খলজিকে এই ঘরটায় তিনি নিয়ে আসেন। আর এই ঘরের চারপাশটাতে কাঁচ লাগানো ছিল। তা রানী নাকি মানে ওই যে জলের মধ্যে যে প্যালেসটা আছে সেখানটায় বাইরে বেরিয়েছিলেন, জলের মধ্যে তার ছায়া পড়েছিল, সেই ছায়া আয়নায় পড়েছিল। সেই ছায়াটায় আলাউদ্দিন খলজি রানীকে প্রথমবারের জন্য দেখেছিলেন। আর তারপরেই তিনি একদম পাগল হয়ে গিয়েছিলেন নাকি শোনা যায় যেটা। তারপরে তিনি এই যুদ্ধ করেন, এইখানে ধ্বংসলীলা চালান, চিতোর দখল করেন। তো এই হচ্ছে সেই বাড়িটার ইতিহাস। এখানে যে কাঁচগুলো ছিল এখন আর নেই, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এখন মহল থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা দেখতে যাব হচ্ছে এখানে একটা মা কালীর একটা মন্দির আছে খুব সুন্দর, সেইটা দেখতে যাব। তা এইখানকার যে প্যালেসগুলো হয় না, এই প্যালেসগুলো আমি দেখেছি যেখানে কারুকার্য যেগুলো হয় সেগুলো হয়তো অতটা থাকে না, কিন্তু এখানকার যে মন্দিরগুলো হয়
সেই মন্দিরগুলো এত অপূর্ব হয় মানে চোখ ফেরানো যায় না। আর এমনি কেল্লা বিশাল হয়, যদিও এগুলো অনেক ধ্বংস হয়ে গেছে, তার মধ্যে কতটা কি আর অবশিষ্ট আছে সেটা নিয়ে একটা সন্দেহ আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই কেল্লাটাকে 3টি ভাগে ভাগ করা যায়। 1 যেখানে ফোর্ট আছে, 2 যেখানে মানুষরা বসবাস করে, আর একটা হচ্ছে এই অংশটা মানে এই রানী পদ্মিনীর যে মহলটা সেইখানটাতে যেখানটাতে জঙ্গল আছে সেই পার্টটা। এই নিয়ে হচ্ছে এখানকার 3টি অংশ। এগুলো সব শীতকালে থাকতেন, কারণ রোদ পড়েছে দেখুন, গরম হতো। এইবার আমরা সেই দরজাটা দেখতে যাচ্ছি যেখান থেকে আলাউদ্দিন খলজি আক্রমণ করেছিলেন, মানে প্রবেশ করেছিলেন। সামনে তিনি তার শিবির স্থাপন করেছিলেন। এখন এই জায়গাটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়, তারপর থেকে এই গেটটা যেগুলো ছিল সব বন্ধ করে দিয়ে ওইদিকে যে গেটটা দিয়ে আমরা এলাম সেই গেটটা তারপরে চালু করা হয়। এখানে একটা পাহাড় আছে যার নাম হচ্ছে কুম্ভকর্ণ পাহাড়, দেখতে অনেকটা কুম্ভকর্ণর মতো, সেই জন্য এর নাম হয়েছে কুম্ভকর্ণ পাহাড়। আসুন আমরা গেটটা দেখে নিই। একটা সময় এখানে ওই শত্রুদের ওপর গরম তেল, জল এইসব দেওয়া হতো, তীর মারা হতো, সেসব এখন আর অতটা নেই, কিছুটা আছে। এই হচ্ছে সেই দরজা। এই যে এইগুলো দিয়ে গরম তেল, গরম জল, ওইখান থেকে সব তীর ছোড়া হতো। सूरज पोल, সূর্যের প্রথম আলো পড়তো তাই सूरज पोल। আর এইখানে এই যে যেখানটা শিবির স্থাপন করেছিলেন, এখানেও আগে অনেকগুলো দরজা ছিল, শোনা যায় নাকি এখানেও 7টা দরজা ছিল, কিন্তু সেই দরজাগুলো এখন সব ভেঙে চুরে এই হয়ে গেছে। এই ফোর্টের দেওয়াল ছিল এরকম। আরে বাপরে, তো মারাত্মক ভিউ। এই দেখুন ফোর্টের দেয়াল এখান থেকে ভালো বোঝা যাচ্ছে, এইখানে শিবির স্থাপন করেছিল। ওহ, দারুণ ভিউ এখান থেকে। ওই যে পাহাড়টাই সামনেরটা দেখুন, মনে হচ্ছে একজন শুয়ে আছেন। এই মাথা, এই যে উঁচু পেট, এখানটা পা, কুম্ভকর্ণ পাহাড়। এইখানটায় আসলে কিন্তু মানে প্রাচীনত্বের যে ছোঁয়াটা সেটা এখান থেকে ভালো বোঝা গেল। আমরা যদি নিচ থেকে যদি দেখতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে কেল্লাটা কতটাই। যখন রাস্তা দিয়ে এমনি আসছিলাম তখন বাড়ি ঘর দরের মধ্যে দিয়ে এলাম, তো তখন অতটা বুঝতে পারছিলাম না যে জায়গাটা কেমন, কিন্তু এইখান থেকে বোঝা যাচ্ছে। দারুণ, মানে এই জায়গাটা থেকে দারুণ লাগছে, ভিউটা তো মারাত্মক। আরে বাপরে, এই দেখুন এইখান থেকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওইখান থেকে শুরু হয়েছে, দেওয়াল আছে ওখান থেকে, এইখান দিয়ে এসেছিল ওরা। বাবা, ওই ফোর্টের দেওয়াল এই শুরু হচ্ছে। वही लग रही है मेरे को तो वो वाली। চলুন দেখি এখানে আর কি জায়গা আছে সেগুলো দেখে নিই। ও একটা ইম্পর্টেন্ট কথা বলি, টিকিট 40 টাকা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যেহেতু আছে তাই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত আপনি এখানে আসতে পারেন। যেমন আমরা তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি ওইগুলো যেমন দেখেছি, ঠিক ওই রকম। তা আপনারা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ফোর্টে আসতে পারেন। 40 টাকার টিকিট, আর অটোর জন্য আমার 20 টাকা, গাড়ি হলে পার্কিং এর আলাদা। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা না আপনারা যদি ফতেপুর সিক্রি যান, রানী যোধাবাইয়ের যে মন্দিরটা সেখানেও আছে ঘন্টা। দেখুন পাতা, ফুল,
এই হচ্ছে ফুল, ঘট, তিলক, এই জিনিসগুলো কিন্তু ওখানেও দেখেছিলাম। এইটা হচ্ছে কীর্তিস্তম্ভ, অপূর্ব অপূর্ব। ওই সুরজপোল থেকে এখন আমি যে জায়গাটা এসেছি সেই জায়গাটায় দুটো জিনিস আপনাদের দেখা আছে। একটা হচ্ছে এই স্তম্ভ, এর নাম হচ্ছে কীর্তিস্তম্ভ, আর এই যে মন্দিরটা, এই মন্দিরটার নাম হচ্ছে দিগম্বর জৈন মন্দির। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে কীর্তিস্তম্ভ আছে, বিজয় স্তম্ভ আমরা ওখানে দেখেছিলাম না, তা বিজয় স্তম্ভ থেকে এর উচ্চতা কিছুটা কম। এর উচ্চতা হচ্ছে 72 ফুট, মানে 50 ফুট ওইটার থেকে এটা কম আছে। এর কিন্তু 4টে তলা আছে, উপরে যেতে দেওয়া হয় না, আগে দেওয়া হতো, এখন বন্ধ। তবে এর কন্ডিশন কিন্তু খুব ভালো আছে। এটায় উঠতে দিলে দেওয়া যেতে পারতো, তাহলে ভিতরটা দেখা যেত, কিন্তু এখন আর দেওয়া হয় না। এইটা একজন জৈন ব্যবসায়ী যার নাম হচ্ছে জিজা বাগেরওয়ালা, তিনি দ্বাদশ শতাব্দীতে, সেই সময়ে রাজা ছিলেন রাওয়াল কুমার সিং, তিনি এই জিজা বাগেরওয়ালা, এই জৈন ব্যবসায়ী, তিনি এটার নির্মাণ করেছিলেন। আমি যখন মানে স্টেশনে নেমেছিলাম, এই চিতরগড় স্টেশনে, তখন সময় ছিল ওই 8টার কিছুটা আগে। তারপরে আমি ক্লোক রুমে ওই আমার ব্যাগপত্র এইসব রাখলাম, তাই সময় তখন একটুখানি লেগে গেল। তারপরে মোটামুটি ধরুন 8টা 15-20-তে আমি এখানে অটোয় উঠি। ফোর্টের যখন রামপোলের কাছে আমি চলে যাই তখন 9টা 9:45 মতন বাজে। তারপরে ফোর্ট দেখলাম, আমি তো বেশ অনেকটাই সময় নিয়ে দেখলাম। এখন বাজে হচ্ছে 12টা, তো 12টার মধ্যেই ঘোরা কমপ্লিট হয়ে গেল। এই কথাটা কেন বলছি, যে আপনারা যদি আসেন তাহলে ধরুন ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা ম্যাক্সিমাম, তার মধ্যেই আপনাদের হয়ে যাবে। আমি ভেবেছিলাম যে এত বড় ফোর্ট, হ্যাঁ 13 কিলোমিটার লম্বা বাউন্ডারি, এত হেক্টর জায়গা নিয়ে ফোর্ট আছে, তাহলে মনে হয় অনেক সময় লেগে যাবে। সেই কারণে আমি একদম সন্ধ্যেবেলার ট্রেন রেখেছি। যাই হোক, যদি আপনারা আসেন তাহলে আপনারা এমন করতে পারেন যে আজমের পুষ্কর হয়ে চিতরগড় দেখতে পারেন, বা চিতরগড় হয়ে পুষ্কর হয়ে আজমের চলে যেতে পারেন, সেটাও কিন্তু আপনারা করে নিতে পারেন। তাহলে আপনাদের কিন্তু একটা দিন আপনাদের সময় কিন্তু কম লাগবে। আর এখানে অনেকগুলো খাবারের দোকান আছে। খাবারের দোকান বলতে খুব আহামরি দোকান এখানে নেই। তা আমি এখানে একটা দোকানে এসেছি, সেই দোকানটা থেকে এই একটু লস্যি আর অনেক দিন ধরেই খেয়ে যাচ্ছি, তো নর্মাল সব খাবার দাবার এখানে তো মানে সব তো ওই নিরামিষ, আমিষ খাবার তো পাই না, তাই একটু ওই এখানে পাওভাজির দোকান পেলাম, ভাবলাম একটু টেস্টটা একটু চেঞ্জ করি, মানে এই খেয়ে খেয়ে এবার বোর হয়ে যাচ্ছি। আর উদয়পুরে ভেবেছিলাম যে বিরিয়ানি খাবো, তো ও বিরিয়ানির রেট ওখানে কলকাতা স্টাইলের বিরিয়ানির রেট বলছে যে 450 টাকা। 450 টাকা দিয়ে গায়ে লাগে, আমার অত পয়সা নেই যে ওই অত খরচা করে বিরিয়ানি খাবো। তা এই একটু টেস্ট চেঞ্জ করার জন্য এখানে একটু লস্যি খাই, একটুখানি পাওভাজি খাই। পাওভাজি তো অনেকটাই দিয়েছে, পাওভাজি কম নয়। এই পাওভাজি খেয়ে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি স্টেশনে বসে করে নেবো, করে আমরা চলে যাব আজকে আজমের। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।